রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের আজকের ফিন্যান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। ইতিপূর্বে ফিন্যান্স ব্যাংকিং ও বীমার বেশ কয়েকটি ক্লাস আমি তোমাদের সাথে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমার আরও একটি ক্লাস। আজকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থ সংস্থান, এই অধ্যায়টির উপরে আমি তোমাদের সাথে আজকে ক্লাস নেব। তো শুরুতেই আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আজকে প্রথমেই এই অধ্যায়ের যে অধ্যায়টির নাম তোমরা দেখতে পাচ্ছ, একটি স্বল্প মধ্যমেয়াদী অর্থ সংস্থান বা অর্থায়ন আমরা বলতে পারি। তো প্রথমেই যদি আমরা দেখি যে স্বল্পমেয়াদী অর্থায়ন বা অর্থ সংস্থান, তাহলে আমরা কি জানবো বা কি জানি এটা সম্পর্কে সেটি একটু আমরা জানবো। প্রথমেই অর্থায়ন অর্থ তোমরা জানো, এই প্রথম অধ্যায় থেকে তোমরা এটি জানতে পেরেছো যে অর্থায়ন বা অর্থ সংস্থান এটিকে আমরা কি বলছি। তারই একটি ধারা বা তারই একটি কি বলবো আর কি আরেকটি উৎস বলতে পারি আমরা, বা আরেকটি মাধ্যম, সেটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। মূলত কোনো প্রতিষ্ঠানে 1 বছর বা তার কম সময়ের জন্য, অথবা আমরা এভাবে বলতে পারি যে স্বল্প সময়ের জন্য যে আর্থিক প্রয়োজন হয় একটা প্রতিষ্ঠানে, সেইটি মেটানোর জন্য যে তহবিলের সংস্থান করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বা স্বল্পমেয়াদী অর্থ সংস্থান আমরা বলছি। তাহলে কি বলছি আমি আবার বলি, সেটি হচ্ছে মূলত 1 বছর বা তার কম সময়ের জন্য অথবা স্বল্প সময়ের জন্য একটা প্রতিষ্ঠানে যে তহবিলের প্রয়োজন হয় বা আর্থিক প্রয়োজন হয় তা মেটানোর জন্য যে তহবিলের সংস্থান বা সংস্থাপন করা হয় বা অর্থায়ন করা হয় তাকেই আমরা বলছি কি স্বল্পমেয়াদী অর্থায়ন বা অর্থ সংস্থান। এই স্বল্পমেয়াদী অর্থায়নের যদি আমরা উৎস দেখি, তাহলে দুটি উৎস আমরা পাই। 1 নম্বর হচ্ছে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস যেমন তোমরা জানো যে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনজিও, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কি করে, স্বল্প মেয়াদে ঋণ দান করে। ঠিক আছে, কিন্তু এই যে স্বল্প মেয়াদে যে ঋণ দান করে বা স্বল্প মেয়াদে যে তহবিল সংগ্রহ করে, এক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদে যে অর্থায়ন রয়েছে বা 5 বছর বা তার বেশি সময়ের জন্য যে অর্থায়ন রয়েছে বা তহবিল সংগ্রহ রয়েছে, এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে স্বল্পমেয়াদী অর্থায়নের কিন্তু খরচটা একটু বেশি হয়। বিশেষ করে এই আর্থিক প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক উৎস থেকে তহবিল সংগ্রহ করতে গিয়ে একটু খরচ কিন্তু বেশি হয়, ব্যয় একটু বেশি। তাহলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বীমা, এনজিও বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যেগুলো মূলত এই স্বল্প মেয়াদে তহবিল সরবরাহ করে। আবার আরেকটা উৎস রয়েছে অপ্রাতিষ্ঠানিক উৎস, যেটাকে আমরা বলে থাকি অপ্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো, যেগুলো হচ্ছে ঠিক প্রতিষ্ঠান নয়, যেগুলোর সাথে, তবে প্রতিষ্ঠান নয় বলতে একেবারে এমনটি আমরা বলতে পারি না, তার প্রত্যেকটি নামের সাথে, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কিন্তু প্রতিষ্ঠান বা একটি নাম কিন্তু সংশ্লিষ্ট থাকে। তবে সেগুলোকে আমরা যেমন অপ্রাতিষ্ঠানিক বলতে আমরা বলতে পারি সেটি হচ্ছে আত্মীয় স্বজন বা ব্যবসায় ঋণ বা বাণিজ্যিক পত্র। তো এগুলো কিন্তু হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস আমরা বলে থাকি, অর্থাৎ যেগুলোর সাথে সরাসরি প্রতিষ্ঠান জড়িত নয় বা আর্থিক প্রতিষ্ঠান নয় বা ঋণদানকারী কোনো প্রতিষ্ঠান নয়, সেগুলোকে আমরা মূলত হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক উৎস বলছি। অর্থাৎ সেগুলো সেগুলো আর্থিক কোনো প্রতিষ্ঠান নয় বা ঋণদানকারী কোনো প্রতিষ্ঠান নয়, সেগুলোকে মূলত আমরা অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে পারি। যেমন আত্মীয় স্বজন হতে পারে, একটু আগে বললাম, ব্যবসায় ঋণ হতে পারে, বাণিজ্যিক পত্র হতে পারে, এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস।
তাহলে তোমরা আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন কি এবং স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস আমরা পেয়ে গেলাম। যদি স্বল্পমেয়াদী অর্থায়নের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে একবারে বলতে পারি আমরা সেটি হচ্ছে এটি স্বল্প সময়ের জন্য, অথবা যেটি বললাম যে 1 বছর বা তার কম সময়ের জন্য। আবার বললাম এটির খরচ বেশি, এটি সংগ্রহ আবার সহজ বা পাওয়া সহজ। যেমন প্রাতিষ্ঠানিক উৎসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন ব্যাংক বা এনজিওগুলোকে, এরা কিন্তু বাংলাদেশে অনেক ব্যাপক রয়েছে এবং এরা স্বল্প মেয়াদে তহবিল সরবরাহ করতে বা ঋণ দিতে খুবই উৎসুক এবং তারা কিন্তু স্বল্প মেয়াদেই অর্থায়ন করে থাকে। আবার দেখো অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো সেটি ব্যবসা ঋণ, বাণিজ্যিক পত্র বা যে বিভিন্ন আত্মীয়র কাছ থেকে আমরা খুব সহজেই কিন্তু স্বল্প মেয়াদের জন্য কি তহবিল সংগ্রহ করতে পারি। এরপরে যেটি দেখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে দেখো এই স্বল্পমেয়াদী অর্থায়নের ভেতরে একটি এখানে আমাদের একটা বিষয় জানা যাওয়া প্রয়োজন, সেটি হচ্ছে আমরা বলে থাকি সেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়ন আমরা বলছি, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে। তো স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে এরকম, আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে, এই স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমেও কিন্তু মাঝে মাঝে অর্থায়নের উদ্ভব হয়ে যায়। একদম সহজভাবে যদি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে মনে করো ধারে পণ্য ক্রয়, ঠিক আছে। তো ধারে পণ্য ক্রয় করে একটা প্রতিষ্ঠান 1 মাসের জন্য ধারে পণ্য ক্রয় করে সেই পণ্য সে বিক্রি করে ফেললো, প্রথম দিনই কিনেই সব পণ্য বিক্রি করে ফেললো। তাহলে মনে করে 1 মাস বিক্রেতার সাথে ক্রেতার একটি চুক্তি হয়েছে বা কথা হয়েছে যে পণ্যের যে মূল্য সেটি 1 মাস পরে পরিশোধ করা হবে বা পরে পরিশোধ করবে। এই যে দেখো, তাহলে কিন্তু ক্রেতা কিন্তু এই যে ধারে ক্রয়কৃত যে পণ্যের যে মূল্য সেটি বিক্রি করে তিনি কিন্তু সেই টাকা বা সেই অর্থ 1 মাস ব্যবহার করার একটি সুযোগ কিন্তু পেয়ে গেল। তাহলে এটিও কিন্তু একটি স্বতঃস্ফূর্ত অর্থায়ন ঘটে গেল। তাহলে একদম সহজভাবে আমরা যেটা বলতে পারি বা একবারে তোমাদের বোঝার জন্য আমি সহজভাবে যেটি তোমাদের বলতে চাই সেটি হচ্ছে, মনে রাখবে যে একটা প্রতিষ্ঠানের বা একটি ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে বা স্বাভাবিক কার্যক্রমের ফলে যে অর্থায়ন সংগঠিত হয় বা যে অর্থায়নের উদ্ভব হয় সেটিকে মূলত আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলছি। এই স্বতঃস্ফূর্ত অর্থায়নের 3টি উৎস, জনপ্রিয় 3টি উৎস রয়েছে। একটি হচ্ছে, তাহলে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস, জনপ্রিয় উৎস রয়েছে, একটি হচ্ছে আমরা ব্যবসায় ঋণ বলি, আমি এটি নিয়ে আজকে আরো ডিটেলস আলোচনা করব। আরেকটি হচ্ছে বকেয়া খরচ, কি বলছি আমরা, বকেয়া খরচ, ঠিক আছে। তাহলে দুটি পেলাম আমি, একটা হচ্ছে কি ব্যবসায় ঋণ, একটি হচ্ছে বকেয়া খরচ। আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয়, সেটা হচ্ছে গ্রাহকদের নিকট থেকে অগ্রিম গ্রহণ, গ্রাহকদের নিকট থেকে অগ্রিম গ্রহণ। তাহলে দেখো স্বতঃস্ফূর্ত অর্থায়নের খুবই জনপ্রিয় 3টি উৎস, একটি হচ্ছে ব্যবসায় ঋণ, একটা হচ্ছে বকেয়া খরচ, আর একটা হচ্ছে গ্রাহকদের নিকট থেকে অগ্রিম গ্রহণ। তাহলে ব্যবসায় ঋণ আমি অল্প একটু ধারণা দেই। মূলত আজকে এই বিষয়গুলো আমি আরও ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব, শুধু অল্প একটু আলোচনা এখন করছি। সেটি হচ্ছে ব্যবসায় ঋণ মূলত ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় সেটিকে আমরা মূলত ব্যবসায় ঋণ বলি। কি বলছি আমরা, ধারে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় সেটি মূলত হচ্ছে ব্যবসায় ঋণ। বকেয়া খরচ তোমরা বুঝতে পারছো, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বকেয়া খরচ রয়েছে, কিছু অব্যবহৃত আমাদের অনেক খরচ দেখা যাচ্ছে কি আমরা একসাথে সব খরচ করে দেই না, যেমন অব্যবহৃত মণিহারি, তারপরে অগ্রিম কোনো খরচ, ঠিক আছে। তো এখন এই বকেয়া খরচের ফলেও কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়নের সৃষ্টি হয়ে থাকে। আবার আছে দেখো গ্রাহকদের নিকট থেকে অগ্রিম গ্রহণ। অনেক সময় সে পণ্য প্রদান করার পূর্বেই বা সেবা প্রদান করার পূর্বেই গ্রাহকদের নিকট থেকে অর্থায়ন বা অগ্রিম টাকা নেওয়া হয়ে থাকে, অনেক সময় হয় ব্যবসায়িক, এটিও কিন্তু ব্যবসায়িক স্বাভাবিক একটি কার্যক্রম যার মাধ্যমেও কিন্তু এই অর্থায়নের সৃষ্টি হয়। সুতরাং এটি মূলত হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়নের জনপ্রিয় 3টি উৎস। এবার যদি আমরা এই ব্যবসায় ঋণ সম্পর্কে আমরা জানতে চাই তাহলে আমরা দেখব, খেয়াল করবে তোমরা, সেটি ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ বা
যেটাকে আমরা বলছি যে ইংরেজিতে বলছি ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট এটি একটি সহজ, এটি একটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের একটি উৎস এবং স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অপ্রাতিষ্ঠানিক একটি গুরুত্বপূর্ণ উৎস। তো এই যে অপ্রাতিষ্ঠানিক একটি উৎস ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিট, এটি কিভাবে ঋণ এবং এর ঋণের যে খরচ বা ব্যয় সেটি আবার কিভাবে নির্ধারিত হয় বা এটি যে শর্ত রয়েছে ব্যবসা ঋণের শর্ত, এই ডিটেলস আলোচনা করবে এবং সেটি কিভাবে সেগুলোর ব্যয় নির্ধারণ করা হবে বা ব্যয় নির্ণয় করা হবে বা ব্যয় নির্ধারণের সূত্র বাকি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। তাহলে প্রথমেই যেটি বললাম সেটি হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় সেটি মূলত হচ্ছে ব্যবসায় ঋণ। তো এখানে এই ঋণের যে ব্যয় রয়েছে বা ঋণ, এটি যে একটি ঋণ, এই কারণে আমাদের কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো আমরা যদি একটু দেখি তাহলে তোমরা আরও বেশি এটি সম্পর্কে ধারণা পাবে। তাহলে 1 নম্বর শর্ত যদি আমরা দেখি তাহলে তোমরা সেটি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি বা পণ্য প্রাপ্তি সাপেক্ষে পরিশোধ অথবা সরবরাহকালে পরিশোধ। আমরা বাংলায় বলি, কি বলি আমরা? সরবরাহকালে পরিশোধ। ঠিক আছে, তাহলে ব্যবসা ঋণের যে শর্ত রয়েছে, ব্যবসা ঋণের প্রথম শর্ত আমরা কি দেখছি দেখো, সেটি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি শর্ত। ঠিক আছে, একটা হচ্ছে কি প্রথম শর্ত কি ক্যাশ অন ডেলিভারি বা সরবরাহকালে পরিশোধ, অর্থাৎ পণ্য পরিশোধের সাথে সাথে পণ্য প্রদানের সাথে সাথেই কি করতে হবে? এর মূল্য পরিশোধ করতে হবে। এটিও একটি ব্যবসা ঋণের শর্ত। 2 নম্বর শর্ত যদি আমরা দেখি তাহলে দেখো ক্যাশ বিফোর ডেলিভারি, অর্থাৎ কি সরবরাহের পূর্বে নগদ পরিশোধ বা সরবরাহের পূর্বে পরিশোধ। ঠিক আছে, তার মানে এটা কি ক্যাশ বিফোর ডেলিভারি, অর্থাৎ সরবরাহের আগেই, পণ্য সরবরাহের পূর্বেই পরিশোধ করতে হবে, তাকে আমরা কি বলছি? ক্যাশ বিফোর ডেলিভারি। এরপরে দেখো 3 নম্বর শর্ত যদি আমরা দেখি তাহলে দেখব আমরা ক্যাশ আফটার ডেলিভারি, অর্থাৎ কি সরবরাহের পর পরিশোধ। অর্থাৎ কি পণ্য সরবরাহের পরে কি করতে হবে? এর মূল্য পরিশোধ করতে হবে, সেটাকে আমরা বলছি কি ক্যাশ আফটার ডেলিভারি। এরপরে 4 নম্বর যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, সেটি হচ্ছে ক্যাশ টার্ম। ক্যাশ টার্ম মানে হচ্ছে নগদ শর্ত। এটি কি জিনিস? ক্যাশ টার্ম বা নগদ শর্ত, অর্থাৎ কি ক্রেতাকে পণ্য বুঝে পাওয়ার পরপরই এর মূল্য পরিশোধ করতে হবে, যেটাকে আমরা কি বলছি? ক্যাশ টার্ম বলছি বা নগদ শর্ত আমরা বলছি। এরপরে 5 নম্বর যদি আমরা দেখি তাহলে দেখব আমরা চালানপত্র। চালানপত্র কি? সেটি হচ্ছে, তোমরা জানো যে অনেক কোম্পানি চালানি কারবারের মাধ্যমে, প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করে থাকে। এক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে চালান গ্রহীতা তাদের মূল্য, তাদের পণ্য বা তাদের প্রাপ্ত পণ্য পরিশোধ করার শেষে বা পরিশোধ শেষে তাদের যে কমিশন আছে সেই কমিশন টাকা কেটে রেখে বাকি টাকা পরিশোধ করে, তাকে আমরা কি বলছি? চালানপত্র। এরপরে দেখো নিট মেয়াদকাল।
অর্থাৎ কি, একটা পণ্য বিক্রয়ের পরে বিক্রেতা ক্রেতাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় যে এই সময়ের শেষে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। মূলত শর্তটিকে আমরা এভাবে দেখি, মনে করো নিট 20 বা নিট 20 N20, এর অর্থ হচ্ছে কি যে 20তম দিনে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটিকে আমরা কি বলছি, নিট মেয়াদকাল। এটিও একটি ব্যবসায় ঋণের একটি শর্ত। এরপরে লাস্ট যেটি সর্বশেষ যে শর্তটি আমরা দেখব সেটি হচ্ছে বাট্টার মেয়াদ সহ নিট মেয়াদ কাল। ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে বিক্রেতা পণ্য ধারে বিক্রয়ের টাকা দ্রুত প্রাপ্তির জন্য ক্রেতাকে একটা বাট্টার সময় দেয়, তার সাথে নিট অর্থাৎ সর্বশেষ কোন মেয়াদে টাকা পরিশোধ করতে হবে সেটিও কিন্তু বেঁধে দিয়ে থাকে, যেটিকে আমরা বলি বাট্টার মেয়াদ সহ নিট মেয়াদ কাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে যে কি ব্যবসায় ঋণের গুরুত্বপূর্ণ শর্ত, এগুলো কিন্তু জানা প্রয়োজন। তো এবার যদি আমরা দেখি যে ব্যবসায় ঋণের ব্যয় এটি আমার কি জিনিস, বা এটি কে বহন করে বা কখন বহন করবে, কিভাবে বহন করবে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখি আমরা, সেটি হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। ঠিক আছে, মূলত ব্যবসায় ঋণের ব্যয় বাট্টার সাথে সম্পর্কিত। ঠিক আছে, কার সাথে সম্পর্কিত, বাট্টার সাথে। এই যে আমরা এখানে লাস্ট বা যে একবারে সর্বশেষ যে শর্তটি আমি দেখালাম, সেটা কি দেখালাম, সেটা হচ্ছে যে বাট্টার মেয়াদ ও নিট পরিশোধকাল বা নিট মেয়াদ। ঠিক আছে, এর মানে হচ্ছে কি বিক্রেতা ক্রেতাকে ধারে বিক্রয়ের বা ধারে ক্রয়ের যে মূল্য সেটি পরিশোধের জন্য একটি বাট্টার মেয়াদ এবং একটি সর্বশেষ মেয়াদ, এ দুটি সময় বেঁধে দেয়। এখন যদি ক্রেতা এই যে বাট্টার যে মেয়াদের মধ্যেই যদি টাকা পরিশোধ করে দেয়, বাট্টার মেয়াদের মধ্যেই যদি টাকা পরিশোধ করে দেয়, তাহলে বাট্টার সুযোগ কিন্তু গ্রহণ করলো। কে গ্রহণ করলো? ক্রেতা গ্রহণ করলো। মূলত বাট্টার মেয়াদ বা বাট্টার সুযোগ যদি ক্রেতা গ্রহণ করে, তাহলে কিন্তু ব্যবসায় ঋণের ব্যয় বা ব্যবসায় ঋণের কোনো ব্যয় কিন্তু থাকবে না, বা ব্যবসায় ঋণের কোনো ব্যয় হবে না। কিন্তু সেক্ষেত্রে ব্যয়টি বহন করবে কেটা? সেক্ষেত্রে ব্যয় কিন্তু বহন করে হচ্ছে বিক্রেতা। যদি বাট্টার ব্যয় সুযোগ যদি গ্রহণ করে নেয় ক্রেতা, তাহলে ব্যয়টি কিন্তু বহন করছে বিক্রেতা। এক্ষেত্রে বিক্রেতা কিন্তু অনেকভাবেই কি করতে পারে, এই যে বাট্টা যে ব্যয়, বাট্টা যে খরচ, এই খরচটা কিন্তু কি করতে চায়, ক্রেতার উপরে কোনো না কোনোভাবে কি বলবো আমরা, প্রতিস্থাপন করতে চাই। যেমন তোমরা জানো, সেটি হচ্ছে যে আমরা যদি কোনো দোকানে যাই, তাহলে দেখব যে বিভিন্ন ধরনের ছাড় রয়েছে। তো মনে করো ছাড় রয়েছে, এখন আমরা অনেকে হয়তো ভাবি যে ছাড় দিয়েছে তার মানে হয়তো বা আর সত্যি পণ্যের দাম কমিয়ে দিল, কিন্তু এমনটিও তো হতে পারে যে পণ্যের দাম অ্যাকচুয়াল দামের চাইতে বেশি করে বা বাড়িয়ে দিয়ে তার উপর ছাড় দিল। তাহলে কি হবে, আলটিমেটলি তুমি ছাড় পেয়ে তাদের পণ্য বিক্রি বেড়ে গেল, কিন্তু তারা পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে ছাড়ের টাকাটি আলটিমেটলি ক্রেতার উপরেই কিন্তু বা ক্রেতাকেই বহন করতে হলো। এরকম কাজও কিন্তু বিক্রেতা করতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবো আমরা, ব্যবসায় ঋণের যে ব্যয়, এই ব্যবসায় ঋণের খরচ, এটি কিন্তু মূলত বা ব্যবসায় ঋণের ব্যয় আমরা যে ব্যয়টি বের করব বা নির্ণয় করব, এটি তখনই আমরা ব্যয় নির্ণয় করব যখন ক্রেতা কি করবে, এই বাট্টার সুযোগটি গ্রহণ করবে না। ওকে ফাইন। আর কে বহন করবে এই বাট্টার এই যে ব্যয়, এই ব্যবসায় ঋণের ব্যয়টি কে বহন করবে? ব্যবসায় ঋণের ব্যয় কিন্তু মনে রাখবে তোমরা, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বহন করতে পারে। কেমন করে পারে সেটি বললাম। যদি বাট্টার সুযোগ গ্রহণ করে ক্রেতা, তাহলে আলটিমেটলি কিন্তু ক্রেতার জন্য কোনো ব্যবসায় ঋণের ব্যয় নেই, কারণ সে তো গ্রহণ করেছে। কিন্তু সেক্ষেত্রে এই যে বাট্টা,
এই যে পরিমাণ টাকা বার্তা দিয়েছে বা ছাড় দিল বিক্রেতা, এটি কিন্তু বিক্রেতার উপরে আলটিমেটলি যাওয়ার কথা বা চলে যায়। তার মানে এক্ষেত্রে ব্যবসা ঋণের ব্যয়টি কে বহন করলো? বিক্রেতা। কিন্তু যদি বার্তার সুযোগ ক্রেতা গ্রহণ না করে তাহলে কি হবে? তাহলে এই ব্যয়টি কে বহন করবে? তাহলে সেক্ষেত্রে এই যে ব্যয় হবে এটি কিন্তু বহন করবে ক্রেতা। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যদি বার্তার সুযোগ ক্রেতা গ্রহণ করে নেয় তাহলে আলটিমেটলি ক্রেতার জন্য ব্যবসা ঋণের কোনো ব্যয় কিন্তু নেই। কিন্তু যদি গ্রহণ না করে, অর্থাৎ বিষয়টা এরকম, খেয়াল করো, দেখো এখানে আমি একটা ব্যবসা ঋণের শর্ত দিয়েছি। ব্যবসা ঋণের যে শর্তগুলো আমি তোমাদের দেখালাম, সর্বশেষ শর্ত ছিল এটি, সেটি হচ্ছে যে বার্তার মেয়াদ সহ নিট মেয়াদ। অর্থাৎ কি থাকবে এখানে? দেখো নিট মেয়াদ রয়েছে কত? 30, আর বার্তার মেয়াদ কত? 10। অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ যদি করে তাহলে ক্রেতা 2% বার্তা পাবে, এটি নগদ বার্তা, এবং 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে। এক্ষেত্রে ক্রেতা যদি বার্তার সুযোগ গ্রহণ করে তাহলে ব্যবসা ঋণের ক্রেতার জন্য কোনো ব্যয় নেই। এক্ষেত্রে ব্যয়টি কে বহন করবে? বিক্রেতা বহন করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা ব্যবসা ঋণের ব্যয়, এই যে ব্যয়, এই দুটোকে আমরা বলি মূলত, এই যে ব্যয় বলছি আমরা বা খরচ, এই খরচ হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, খরচ কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলছি হচ্ছে বার্ষিক খরচ, বার্ষিক খরচ বা অ্যানুয়াল এক্সপেন্স বা অ্যানুয়াল পার্সেন্টেজ আমরা বলে থাকি অনেক সময়। আরেকটি হচ্ছে কার্যকরী বা যেটি আমরা বলি ইফেক্টিভ। ওকে, তো এখন ইফেক্টিভ খরচ আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে কি বললাম আমরা? সেটি হচ্ছে বার্ষিক খরচ। ঠিক আছে, আমি এর আগে তোমাদের অর্থের সময় মূল্য যখন আমি এই অধ্যায়টি যখন আমি তোমাদের ক্লাস নিচ্ছিলাম বা নিয়েছি তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে যে একটি হচ্ছে কার্যকরী ব্যয় বা এই যে নামিক যে ব্যয় বা সুদের হার দিয়ে তোমাদেরকে আমি তখন এটি বুঝিয়েছিলাম। সেটি হচ্ছে যে বার্ষিক ব্যয়, বার্ষিক যে সুদের হার, মনে করো 10% বার্ষিক সুদের হার, এটি যখন বছরে চক্রবৃদ্ধিকরণ একাধিকবার হয়, দেখা যাচ্ছে 1 মাস পর পর হয়, প্রতি মাসে, বা অর্ধবার্ষিক, প্রতিদিন, সাপ্তাহিক, 2 মাস পর পর, ত্রৈমাসিক ভিত্তিতে 4 মাস পর পর, বা 3 মাস পর পর, এই যে চক্রবৃদ্ধিকরণ হয় তখন কিন্তু প্রকৃতপক্ষে এই যে সুদের হারটি বা এই যে ব্যয়ের হারটি এটি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় বা বেড়ে যায়। যদিও দৃশ্যমান দেখায় কত পার্সেন্ট? 10%, কিন্তু মূলত এটি পরিবর্তন হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূলত যে ব্যবসা ঋণের ব্যয় বের করব সেইখানে দুই ধরনের ব্যয় থাকবে। একটি হচ্ছে বার্ষিক ব্যয়, আর একটি হচ্ছে কার্যকরী বা প্রকৃত ব্যয় আমরা বলতে পারি। তাহলে প্রথমেই দেখব যে ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করার জন্য আমরা যদি একটি সূত্র, একটি শর্ত, ব্যবসা ঋণের শর্ত একটি দেখি আমরা, তাহলে দেখো শর্তটি যদি আমরা এভাবে দেখি, তাহলে আমরা যদি প্রথমেই ব্যবসা ঋণের বার্ষিক যে ব্যয়, ওকে, এটাকে আমরা বলে থাকি এপিআর। ঠিক আছে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। অনেকে আবার এটাকে লেখে হচ্ছে কেটিসি বা কস্ট অফ ট্রেড ক্রেডিট। ঠিক আছে, অথবা আমরা কি লিখব? এপিআর বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা বার্ষিক ব্যবসা ঋণের বার্ষিক ব্যয়। এটাকে আমরা লিখি এরকম, সিডি ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 বা 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি গুণন 100। খেয়াল করবো আমরা এখানে দেখো এই যে 2 আছে, দেখো 2, এটাকে আমরা বলি সিডি বা ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্তার হার, যাকে আমরা বলছি নগদ বার্তা। ঠিক আছে, এরপরে দেখো এই যে 10 দিন রয়েছে এখানে বার্তার মেয়াদ, এটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড বা বার্তার মেয়াদ। ওকে, বার্তার মেয়াদ। এরপরে দেখো আরেকটা রয়েছে এখানে 30, যেটি রয়েছে যে নিট 30, এটিকে আমরা মূলত বলি হচ্ছে সিপি বা ক্রেডিট পিরিয়ড বা ঋণের মেয়াদ। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? তাহলে মূলত আমরা
যে বার্ষিক যে ব্যয় নির্ণয় করব, যে সূত্রটি আমরা লিখব, সূত্রটি হচ্ছে সিডি ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি গুণন 100। এবং এই শর্ত থেকে আমরা কিন্তু এই মানগুলো বের করে এখানে বসাবো। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বার্ষিক ঋণের ব্যয়। ঠিক আছে, এখানে দেখব আমরা যে সিডি হচ্ছে যে নগদ বারটা, আর সিপি মানে ক্রেডিট পিরিয়ড বা ঋণের মেয়াদ, আর ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বা বারটার মেয়াদ। তো এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখি, যদি আমরা কার্যকরী ব্যয় যদি নির্ণয় করতে চাই, ব্যবসায় ঋণের ব্যয়, তাহলে আমরা কি করব দেখি। আমরা কার্যকরী ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, কার্যকরী বা আমরা কি বললাম প্রকৃত ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, এটাকে অনেক সময় আমরা লিখি ইআইআর অথবা ইএআরও অনেক সময় লেখা হয়। ইআইআর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর ইএআর মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো এক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা লিখবো সেটি 1 প্লাস আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 গুণন 100। এক্ষেত্রে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই যে আর এর মানটি রয়েছে আমাদের, এই আর এর মানটি কিন্তু আমাদের বের করে নিয়ে আসতে হবে আমাদের এই সূত্রটি দিয়ে, সিডি ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি। আর এন এর মানটি আমাদের বের করতে হবে হচ্ছে 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস হচ্ছে ডিপি। এখান থেকে আমাদের কি করতে হবে, এই আর এর মান এবং এন এর মান নির্ণয় করে নিয়ে এখানে বসাতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, ব্যবসায় ঋণের প্রকৃত ব্যয় বা কার্যকরী ব্যয়ের পরিমাণ বা হার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার যদি আমরা দেখি, ব্যবসায় ঋণের শেষে একটি প্রাতিষ্ঠানিক উৎস ছিল স্বল্পমেয়াদী অর্থায়নের, আগেই বললাম আমরা, সেটি ছিল হচ্ছে যে ব্যাংক ঋণ। ওকে, ব্যাংক ঋণ, এটি নিয়ে এখন কথা বলবো আমরা। ব্যাংক ঋণ একটি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক একটি উৎস। মূলত বাংলাদেশে যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে আমাদের দেশে প্রচলিত, এই বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত হচ্ছে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে বা অর্থায়ন করে থাকে, বা অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য, যেটিকে আমরা অনেক সময় টার্ম লোনও বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায় ঋণের ব্যয় বা ব্যবসায় ঋণের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটি আজকে এখন আমি দেখব। মূলত বাণিজ্যিক যে ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে, মূলত এই ঋণের ক্ষেত্রে যে সুদের হারটি থাকে সেটি মূলত কিন্তু হচ্ছে ব্যাংক ঋণের ব্যয়। কিন্তু অনেক সময় ব্যাংকগুলো ঋণকে বেশি সিকিউরড করার জন্য বা ঋণের টাকা দ্রুত আদায়ের জন্য বা যেটি করে থাকে সেটি হচ্ছে যে অনেক সময় সুদের টাকাটি অগ্রিম নিয়ে থাকে বা কর্তন করে থাকে, অথবা একটি নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ ব্যালেন্স বা ক্ষতিপূরণ যেটাকে কম্পেনসেটিং ব্যালেন্স বলে থাকি আমরা, এটি কর্তন করে থাকে। তো সেক্ষেত্রে যখনই এভাবে করে এই যে সুদের টাকা অগ্রিম কর্তন করবে বা একটি ক্ষতিপূরণ অগ্রিম কর্তন করে রাখবে ব্যাংকগুলো, তখনই কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যাংক ঋণের ব্যয়টি কি হবে, সুদের হার থেকে পরিবর্তন হয়ে যাবে। এছাড়া যদি সুদ অগ্রিম কর্তন না করে, যদি কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ না রাখে, তাহলে ব্যাংকের যে সুদের হার সেটি মূলত হচ্ছে ব্যাংকের বার্ষিক ব্যয়। আবার কার্যকরী ব্যয় ভিন্ন হতে পারে, সেটি তোমরা একটু আগে আমি তোমাদের বললাম, সেটি হচ্ছে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন কি হবে, প্রকৃতপক্ষে সুদের হারটি বেড়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাংক ঋণে যাওয়ার আগে যেটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, এখানে দুটি শব্দ আমি তোমাদের সাথে আলোচনা করে আজকে শেষ করব, দিয়ে হয়তো আগামী দিন আমরা আরও কিছু রয়েছে, যেমন ব্যাংক ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করব সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে রয়েছে বাণিজ্যিক পত্রের ব্যয় কেমন করে নির্ণয় করব সেটি বলবো। এছাড়া এই অধ্যায়ে আরও দুটি অংশ রয়েছে, তোমরা দেখেছো একটি মধ্যমেয়াদী অর্থায়ন রয়েছে, সেখানে আমরা দেখব মজুদ ব্যবস্থাপনা কি বা মজুদ ব্যবস্থাপনার কি কি কৌশল রয়েছে সেগুলো আমরা কেমন করে নির্ণয় করব। তার সাথে রয়েছে নগদ ব্যবস্থাপনা কি, নগদ ব্যবস্থাপনার যে সকল কৌশলগুলো রয়েছে সেগুলো নিয়ে আগামী দিন আরও বিস্তারিত কথা তোমাদের সাথে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু আজকে দুটো টপিক নিয়ে আমি আলোচনা করে তোমাদের সাথে আজকের এই ক্লাস আমি শেষ করব। তার মধ্যে একটি রয়েছে হচ্ছে ঋণ রেখা, আরেকটি হচ্ছে ঘূর্ণায়মান ঋণ। ওকে,
এই দুটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করে আজকের এই ক্লাস শেষ করব। তো প্রথমেই যদি আমরা দেখি সেটি হচ্ছে ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ, এই দুটি শব্দ কিন্তু ব্যাংক ঋণের সাথে জড়িত, এটি মনে রাখবে। প্রথম শর্ত হচ্ছে কি দুটি শব্দ কিন্তু ব্যাংক ঋণের সাথে জড়িত। ওকে ফাইন, তাহলে আমরা মনে রাখবো সেটি হচ্ছে 1 বছর বা তার কম সময়ের জন্য ব্যাংক নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে যে ঋণ দান করে থাকে তাকেই মূলত হচ্ছে ঋণ রেখা বলে। আমি আবার বলছি, কি বলছি, 1 বছর বা তার কম সময়ের জন্য ব্যাংক নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে যে ঋণ দান করে থাকে তাকে ঋণ রেখা বলে। তাহলে এটি নিয়ে তোমরা একদম নিশ্চিত হয়ে গেছো, সেটি হচ্ছে যে এটি মূলত হচ্ছে 1 বছর মেয়াদি একটি ঋণ এবং 1 বছর সময়ের জন্য করে ব্যাংক, এবং হচ্ছে এটি আবেদনের প্রেক্ষিতে হয়, এবং এখানে এমন কোনো শর্ত নাই যে এই ঋণটি কী করতে হবে, বারবার দিতে হবে, এমন কোনো শর্ত নেই। ক্লিয়ার? এরপরে আসি আমরা ঘূর্ণায়মান ঋণ। এটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক, এগুলো তোমাদের জানা দরকার। এগুলো আমাদের সিকিউ পার্টে আসতে পারে, আবার এমসিকিউ পার্টে আসতে পারে, আবার নিজেকে সমৃদ্ধি করার জন্য কিন্তু এই টপিকগুলো একজন শিক্ষার্থীর জানা অত্যন্ত জরুরি। ওকে এবার আসি আমরা ঘূর্ণায়মান ঋণ। এটি অনেকে ধারণা যে মনে হয় যে ঋণটা মনে হয় ঘুরতে ঘুরতে আসে এটি মনে হয় ঘূর্ণায়মান ঋণ, অনেকে মনে করতে পারেন, আসলে তেমনটি নয়। মূলত হচ্ছে যে চুক্তির মাধ্যমে একটা ব্যাংক নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ দিতে আইনগতভাবে বাধ্য থাকে তাকেই মূলত ঘূর্ণায়মান ঋণ বলে। বিষয়টা কেমন? মনে করো ব্যাংক এবং একজন ঋণ গ্রহীতার মধ্যে একটি চুক্তি হলো। কি চুক্তি? সেটি হচ্ছে যে যদি সব কিছু ঠিক থাকে, অর্থাৎ সে যদি ঠিকমতো সুদ প্রদান করে, সে যদি ঠিকঠাক কিস্তি পরিশোধ করে, এবং এখানে যদি কোনো খেলাপি না হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে একটা কমিটমেন্ট হবে, একটা চুক্তি হবে। সেটি নির্দিষ্ট সময় শেষে ঋণদাতা অর্থাৎ ব্যাংক আবার ওই ঋণ গ্রহীতাকে আবার ঋণ ইস্যু করবে বা রিসিডিউল করবে। এটিকে মূলত হচ্ছে আমরা ঘূর্ণায়মান ঋণ বলছি। এবং এই ঋণের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ঋণের টাকা ঋণ গ্রহীতা পুরোটাই একবারে তুলে নিতে পারে, নাও তুলে নিতে পারে, আংশিক তুলতে পারে। এবং মজার একটি বিষয় হচ্ছে যতটুকু ঋণ ব্যবহার করবে ঋণ গ্রহীতা ঠিক সেই পরিমাণ টাকার উপরই কিন্তু সুদ ধার্য করা হবে। তাহলে ঘূর্ণায়মান ঋণের কিন্তু একটা চমৎকার বৈশিষ্ট্য আছে। সেটি কেউ দেখলাম আমরা, মনে করে একজন ঋণ গ্রহীতা মনে করে 5 লক্ষ টাকার ঋণ নিল, অর্থাৎ ব্যাংক তার নামে 5 লক্ষ টাকার ঋণ ইস্যু করলো, কিন্তু ঋণ গ্রহীতা এখান থেকে 3 লক্ষ টাকা ব্যবহার করেছে, অর্থাৎ 3 লক্ষ টাকা নিয়ে তার খাটিয়েছে বা ব্যবহার করেছে, ইউজ করেছে। তাহলে তাকে যে সুদ দিতে হবে সেটি কিন্তু এই 3 লক্ষ টাকার উপরেই। শুধুমাত্র এই যে অতিরিক্ত যে ইউজ যে করে নাই, এই যে 2 লক্ষ টাকা যে সে ইউজ করে নাই, ব্যবহার করে নাই, এই অব্যবহৃত ঋণের উপরে শুধুমাত্র একটি কমিটমেন্ট ফি আমরা বলে থাকি, এই কমিটমেন্ট ফি নামক এক ধরনের খরচ যেটি ঋণ গ্রহীতাকে দিতে হয়, কিন্তু সুদ দিতে হবে শুধুমাত্র ইউজড লোনের উপর। কিন্তু ঋণ রেখা যে 1 বছর মেয়াদি যে ঋণ রয়েছে সেই পুরো ঋণটি কিন্তু ঋণ গ্রহীতাকে ঋণদাতা দিয়ে থাকে, এবং পুরো ঋণের উপরেই কিন্তু সেক্ষেত্রে সুদটি বিবেচনা করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা যে ক্লাসটি করেছো সেখানে তোমরা জানতে পেরেছো সেটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন কি, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কি বা উৎস কয়টি। তারপরে আমরা দেখলাম যে ব্যবসায় ঋণ কি জিনিস, ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করবে, ব্যবসা ঋণের শর্ত এবং ব্যবসা ঋণের ব্যয় নির্ণয়ের যে সূত্র সেগুলো আমি আজকে তোমাদের লিখেছি। তার সাথে ব্যাংক ঋণের অল্প একটু কথা আমরা বলেছি, সেটি হচ্ছে ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ, এই দুটি শব্দের সাথে তোমাদের পরিচিত আজকে হয়েছে। আগামী ক্লাসে অবশ্যই ব্যাংক ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করব, আরও একটি উৎস রয়েছে, আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস রয়েছিল বাণিজ্যিক পত্র, যেটিরও আমাদের অঙ্ক এই অধ্যায় করতে হবে। তো বাণিজ্যিক পত্র নিয়ে কথা বলবো এবং বাণিজ্যিক পত্রের ব্যয় কেমন করে নির্ণয় করবো সে ব্যাপারে কথা বলবো। আরও দুটি গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায় রয়েছে, সেটি মজুদ ব্যবস্থাপনা এবং নগদ ব্যবস্থাপনা, যেগুলো আমাদের ম্যাথ রিলেটেড, সেগুলো নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।